নমস্কার, আমি অনুপমা। অনুপমার কালীকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে এলাম বন্ধুরা, অনেক দিন পরে আপনাদের কাছে প্রচলকথার আরেকটি কাহিনী শোনাবো বলে। আমার এই বলা আপনাদের যদি একটু ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কেমন? আর লাইক, শেয়ার ও কমেন্ট করতেও ভুলবেন না। তাহলে শুরু করি আজকের কাহিনী। কাহিনীর নাম সুনৃতা বাক। সে অনেক দিনের কথা। এক রাজা ছিলেন বিশাল নগরীতে। রাজ্য জুড়ে প্রজারা সুখে শান্তিতে থাকত। তবু তাদের কল্যাণের চিন্তায় রাজা অধিকাংশ সময় নিজের মনকে ব্যাপৃত রাখতেন। একদিন গুপ্তচরের মুখে খবর পেলেন তার রাজ্যে এক শক্তিমান সাধু বাবার পদার্পণ ঘটেছে। সাধুকে তো রাজসভায় আনা যাবে না, রাজবাড়িতেও তিনি পা দেবেন না, আর পা দেবেন কিনা সেও সংশয়। সুতরাং রাজা ছদ্মবেশে নিজেই সাধুর কাছে গেলেন। তখন বেশ রাত হয়েছে। গ্রামের মানুষ যে যার বাড়ি চলে গেছে। গাছতলায় ধুনি জেলে বসে আছেন মহাত্মা। ধুনির আলোয় রাজা দেখছেন সাধু যেন কার আসার অপেক্ষায় সামনের দিকে তাকিয়ে আছেন। তিনি ধীরে ধীরে অগ্রসর হলেন এবং শুনতে পেলেন সাদর আহ্বান, আসুন মহারাজ, আপনার অপেক্ষাতেই আছি। রাজা লজ্জিত। ছদ্মবেশ নিয়েও নিজেকে গোপন করতে পারেননি এই সাধুর চোখে। দেখলেন আসন পেতে রেখেছেন সাধু। বসুন। এত রাত্রে কি এমন জরুরি বার্তা যে আপনাকেই আসতে হলো? রাজা বসলেন। এবার পরিপূর্ণ দৃষ্টি মেলে দেখলেন মাথায় জটাভার, প্রশান্ত মুখ, চোখ দুটি অদ্ভুত উজ্জ্বল ও গভীর। স্মিত হেসে এবার আসন ছেড়ে রাজা সাষ্টাঙ্গ প্রণিপাত জানালেন। কিছু প্রশ্ন করার আগেই সাধু বললেন, মহারাজ, প্রজা আপনার সুখেই আছে, কিন্তু আপনার সামনে একটা খুব বিপদ দেখছি। সে বিপদ খণ্ডন করাও কঠিন। একমাত্র ঈশ্বরের শরণ নিলে, তার কাছে অবিরাম প্রার্থনা জানালে তবেই হয়তো বিপদ কাটবে। শুধু আপনাকে আমি কয়েকটি নির্দেশ দেব। 1. পরিস্থিতি যাই হোক বুদ্ধি স্থির রেখে ব্যবস্থা নেবেন। 2. পরের মুখে কোনো কথা শুনে কর্তব্য নির্ধারণ করবেন না, স্বয়ং যাচাই করে দেখে তবে এগোবেন। 3. যার সঙ্গেই হোক মধুর ব্যবহার ও আপ্যায়ন করে তাকে আপন করে নেবেন। আপনি অতি বুদ্ধিমান, বিচারশীল ও সতর্ক। এর বেশি আমি কিছু বলবো না। জানবেন সুকর্মের দ্বারাই অন্য কর্মফল অবদমিত হয়, মাথা তুলতে পারে না। রাজা কোনো প্রশ্ন করলেন না, আর একবার শুধু প্রণাম জানালেন এবং ফিরে চললেন। লোকচরিত্রজ্ঞ রাজা সাধুর বাক্যে গভীর বিশ্বাস। তিনি একান্তে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন এবং শুভকর্মের, কল্যাণকর্মের অনুষ্ঠানে নিজেকে নিযুক্ত রাখলেন। সেদিন শুক্লপক্ষের রাত। রাজার চোখে ঘুম নেই। হঠাৎ একটা কান্নার শব্দ শুনলেন।
সঙ্গে সঙ্গে দেহরক্ষীকে পাঠালেন খবর নিতে। কিন্তু মনে হলো সাধু বলেছিলেন নিজের কানেই শুনতে হবে কথা, সুতরাং প্রহরীর অজ্ঞাতসারে তিনি তার পিছু নিলেন। রাজপ্রাসাদের ঈশান কোণ থেকে কান্নার আওয়াজ। দূর থেকেই তার চোখে পড়ল মাধবীলতা বিতানে একটি মেয়ে দাঁড়িয়ে। তিনি ওপরে অলিন্দে দাঁড়ালেন। সেখান থেকে দেখা ও শোনা যাবে দেহরক্ষী ও মেয়েটির কথোপকথন। রক্ষী হাঁক দিল, কে দাঁড়িয়ে এত রাতে? কিসের কান্না? রাজবাড়ির সামনে দাঁড়িয়ে। দেখতে দেখতে রক্ষী মেয়েটির কাছাকাছি চলে এলো। মেয়েটি শালঙ্কারা, মুখ তার অবগুণ্ঠনে ঢাকা। কোনো দৈববাণীর মতো তার মধুর কণ্ঠে উচ্চারিত হলো, আজ থেকে 1 মাসের মধ্যে রাজাকে সর্পদংশন করবে, তাই কাঁদছি। রক্ষী হতবাক, পাগল নাকি? সে বেশ মেজাজ দেখিয়ে বলল, যাও ভাগো হিয়াসে। ঢুকলে কি করে এখানে? কে তুমি? খবরদার ওই রকম জোরে কাঁদবে না, রাজামশাইয়ের ঘুম ভেঙে যাবে। হঠাৎ একটা কালো মেঘ এসে চাঁদ ঢেকে দিল। মেয়েটি লতার আড়ালে যেন মিলিয়ে গেল। সব দেখে শুনে রক্ষীর গা শিউরে উঠল। সে রাম 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 বলে ঊর্ধ্বশ্বাসে ফিরে চলল। ওপর থেকে সব দেখে রাজা নিজের ঘরে ফিরলেন। বুঝলেন রাজলক্ষ্মী বিষণ্ণা হয়েছেন বিপদের আভাস পেয়ে। রক্ষী প্রকৃত ঘটনা না জানিয়ে বলল, মহারাজ আপনি নিশ্চিন্ত হন, ও কিছু না, কান্না থেমে গেছে। বোধহয় কোনো দুঃখী মহিলা কাঁদছিলেন। রাজা আবার স্মরণ করলেন ওই মহাত্মাকে। পরের দিন মন্ত্রীকে ডাকলেন, এক বিচিত্র আদেশ দিলেন, আমার রাজপ্রাসাদের চারিদিকে 2টি অগভীর পরিখা খনন করুন। 2টি পরিখাই শ্বেতপাথর দিয়ে বাঁধিয়ে দিন এবং জল নিকাশের ব্যবস্থা করুন। মন্ত্রী অতি দ্রুত লোকজন ডেকে রাজার আদেশ পালন করলেন। 2টি সুন্দর গোলাকার পরিখা দেখে রাজা সন্তুষ্ট। এবার মন্ত্রীকে দ্বিতীয় আদেশ দিলেন। প্রথম বড় পরিখাটি রোজ গাভীর সুগন্ধি দুধে সন্ধ্যাবেলা পূর্ণ করে দিতে হবে এবং রাজপ্রাসাদের কাছের পরিখাটি পূর্ণ করতে হবে অতি সুগন্ধি ক্ষীরে। মন্ত্রী তো বিস্ময়ে হতবাক। বললেন, মহারাজ এত দুধ নষ্ট হবে? প্রতিদিন সকালে ওই দুধ এবং ক্ষীর নিকাশের প্রণালী দিয়ে বার করে আমার গরিব প্রজাদের বিনামূল্যে বিতরণ করবে। 1 মাস এরকম চলবে। হইচই পড়ে গেল। সন্ধ্যায় পরীক্ষা, টইটুম্বুর, দুধ ও ক্ষীরে। সকালে বিতরণ। সেই অপূর্ব সুগন্ধি দুধ আর ক্ষীর পেয়ে প্রজারা ধন্য ধন্য করতে লাগল। রাজার কাল আসন্ন। নাগরাজ তার সবচেয়ে বিষাক্ত একটি সাপকে নির্বাচিত করলেন। বললেন, দেখো, ওই রাজপ্রাসাদে রাজার ঘরে রাত্রে নিঃশব্দে প্রবেশ করে তাকে দংশন করবে, কিন্তু একটা শর্ত, রাতের মধ্যে ফিরতে হবে আমার কাছে, নইলে মৃত্যুদণ্ড। নাগরাজকে প্রণাম করে সংকল্প নিয়ে বিষধর সর্প গভীর রাতের অন্ধকারে চলল প্রাসাদের দিকে। অন্ধকারে অলিন্দে দ্বীপের আলোয় প্রাসাদের চূড়া দেখা যাচ্ছে। সাপ ছুটছে গভীর তীব্র গতিতে। হঠাৎ কাছাকাছি এসে পড়ে গেল সুগন্ধি দুধের পরীক্ষায়। আহ, কি দুধ! আকণ্ঠ পান করতে করতে পেট ফুলে জয়ঢাক। নড়তে চড়তেই পারছে না। কোনো রকমের দুধ ছেড়ে উঠে পাশে নেতিয়ে শুয়ে রইল। যখন জাগল, দেখে আকাশে সূর্যের রক্তিমা। ওরে বাবা, পালাই পালাই, কে যাবে নাগরাজের কাছে মৃত্যুদণ্ড নিতে? রাজা ভোরে সূর্য প্রণাম করতে এসে অলিন্দ থেকে দেখতে পেলেন এক বিশালকায় সাপ মন্থর গতিতে চলে যাচ্ছে বাইরের দিকে। মনে মনে বুঝলেন কি ঘটে গেল।
এবার মন্ত্রীকে ডেকে পাঠিয়ে বললেন, দেখো মন্ত্রী, এ রাজ্যের অতি নম্র ভদ্র আপ্যায়নে কুশল সুদেহী অতি বুদ্ধিমান কোনো তরুণকে আমার কাছে আনো। মন্ত্রী রাজ্য খুঁজে আনলেন এক তরুণকে। কি সুঠাম চেহারা, অথচ চোখে মুখে বিনম্র ভাব ঝরে পড়ছে। মন্ত্রীর নির্বাচনকে মনে মনে অভিনন্দন জানালেন রাজা। অভিজ্ঞ চোখে দেখে নিলেন ছেলেটিকে। নির্দেশ দিলেন, আজ থেকে রাজবাড়ির মূল দ্বার খোলা থাকবে, তুমি সারা রাত পাহারা দেবে। যদি কোনো আগন্তুক চোখে পড়ে আমাকে দ্রুত খবর জানাবে ওই ঘণ্টার ধ্বনি করে। তারপর সেই আগন্তুককে পরম সমাদরে নিয়ে আসবে। ওই যে সিংহাসন রয়েছে ওতে বসাবে, পা ধুইয়ে দেবে, সুগন্ধি মালা ও ফলমূল মিষ্টান্ন নিবেদন করবে এবং আতিথেয়তা করবে। জানবে তোমার সাদর আতিথেয়তা, মধুর ব্যবহার ও আপ্যায়নের উপরেই সব নির্ভর করছে। রাতের অতিথির জন্য সজাগ থাকবে। এদিকে সাপের জন্য অপেক্ষা করে করে নাগরাজ হতাশ হলেন। আরও বিষধর এক নাগকে কাজের ভার দিলেন। গভীর রাত্রে ধীরে ধীরে সেই নাগ প্রথমেই ওই সুগন্ধি দুধের পরীক্ষায় পড়ল। মনে মনে হাসল, ওহ, এই দুধের লোভ সামলাতে পারেনি বলেই আগের সাপটি যেতে পারেনি। আমি তো এই প্রলোভনে ভুলি না। সে প্রথম পরীক্ষা সাঁতরে পার হলো। এবার পড়ল সুগন্ধি ক্ষীরের পরীক্ষায়। ওহ, জীবনে এত ক্ষীর দেখিনি। আহ, যেন অমৃত। খেয়ে খেয়ে পেট জয়ঢাক, নড়তে চড়তে পারছে না। পাড়ে উঠে ঘুমিয়ে পড়ল আরামে। ভোরবেলা রাজা দেখলেন ওপর থেকে এক বিশাল নাগ ক্ষীরের পরীক্ষার পাশে। ধীরে ধীরে মৃত্যুদণ্ডের ভয়ে সেও দুটি পরীক্ষা পার হয়ে বনের দিকে পালাল। নাগরাজ অপেক্ষা করে করে ক্লান্ত, স্থির করলেন এবার নিজেই যাবেন। ওই অবাধ্য সাপেদের আর পাঠাবেন না। গভীর রাতের আগন্তুক প্রাসাদের সামনে এসে গেছে। গলার মণিহার আলো ছড়াচ্ছে, মাথার মুকুটমণি জ্বলছে তারার মতন। তরুণ দূর থেকে দেখেই ঘণ্টা বাজালো রাজার ঘরে। দ্রুত সিংহ দরজায় এলো। আগন্তুককে বলল, আসুন আসুন, আমরা ধন্য হলাম আপনার পদার্পণে। আগন্তুক বিস্মিত। তাকে পরম সমাদরে বসিয়ে পা ধুইয়ে পুষ্পার্ঘ্য দিল সুদর্শন যুবক। মালা পরিয়ে সোনার থালায় নিবেদন করল ফল মিষ্টি। পাশে দাঁড়িয়ে সন্তর্পণে চামর করতে লাগল। দূর থেকে রাজা দেখলেন আগন্তুকের চোখ পলকহীন। বুঝলেন অতিথি মানুষ নন, স্বয়ং নাগরাজ তার অতিথি হয়েছেন। নাগরাজ তরুণটিকে বললেন, আমায় এবার রাজার ঘরে নিয়ে চল। এমন সময় রাজা স্বয়ং প্রবেশ করলেন। সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন, অতিথি নারায়ণ, আমার পরম সৌভাগ্য আপনি দিনের আতিথ্য গ্রহণ করেছেন। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? রাজার বিনয় নম্র ব্যবহারে নাগরাজ মুগ্ধ। ধীরে ধীরে বললেন, তোমার আতিথ্য আমি গ্রহণ করছি। তোমাকে দংশনের জন্যই এসেছিলাম, কিন্তু দেখছি তুমি নিজের পুণ্যকর্মে ও পুরুষকারে নিজের অশুভ কর্ম ধ্বংস করেছ। সেবা ও সৌজন্য দিয়ে দেবতাকেও তুষ্ট করেছ। আশীর্বাদ করি, বহুদিন ধরে তুমি মানুষের কল্যাণ করো। অদৃশ্য হলেন দেবতা। রাজার চোখে জল। স্মরণ করছেন সাধুকে। ওই তো, ওই যে হাসি মুখে আসছেন। রাজা তার চরণে লুটিয়ে পড়লেন। সাধু হাসি মুখে বললেন, জানো, আমাদের শাস্ত্রে আছে, তৃণানি ভূমিরুদকং বাক চতুর্থী চ সুনৃতা। এবার তুমি ওই মধুর বাক্য ও আপ্যায়ন দিয়েই নিজের মৃত্যুকে রুখে দিলে। যাও, এবার এমন অমৃত লাভ করো যাতে এ জীবনেই মৃত্যুর ভয়ও জয় করতে পারো। কাহিনীটি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। আবার একদিন চলে আসব আরেকটি কাহিনী নিয়ে আপনাদের কাছে। কেমন? নমস্কার।